আমার জান মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন সারা জাগাতে রাতুল, এই রাতুল, এখনো ঘুমোচ্ছিস? তাড়াতাড়ি ওঠ, সকাল 7টা বেজে গেছে, স্কুলে যেতে হবে তো নাকি? না আপু, আমি আজকে স্কুলে যাব না। সে না হয় পরে দেখা যাবে, আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নে, খাবার খেয়ে নে, তারপরে সব কথা বলা যাবে। ঠিক আছে আপু, এক্ষুনি যাচ্ছি। এরপর রাতুল ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিছানায় পড়তে বসে, তার সাথে জিমও পড়তে বসে। সৌরজগতের 8টি গ্রহ রয়েছে। গ্রহগুলোর নাম হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন। সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম হচ্ছে বুধ। কি রে, তুই চুপচাপ বসে আছিস কেন? পড়া কমপ্লিট করেছিস? না আপু, একটা পড়াও কমপ্লিট করিনি, আর হোমওয়ার্কও করিনি। সেজন্যই আমি আজকে স্কুলে যেতে চাইনি। তুমি আমাকে একটু হেল্প করো না আপু, যাতে আমাকে আজকে স্কুলে যেতে না হয়। তুই এক কাজ কর ভাই, আজকে তুই পেট ব্যথার অভিনয় কর। না, এর আগে অনেকবার করেছিলাম। মা ঠিক বুঝে যায় যে আমি মিথ্যে কথা বলছি। অন্য কোনো একটা উপায় বের করতে হবে আপু। এবারের মতো কিছু একটা বলে বাড়িতে থাকতে হবে। শুধু কি বাড়িতে থাকলেই হবে? মাকে তো তুই ভালো করে চিনিস। যদি ভুল করেও কখনো বলেছি স্কুলে যাব না, তাহলে একটা মারও মাটিতে পড়বে না। তার থেকে ভালো চল দুজনেই স্কুলে যাই। স্কুলে না হয় টিচার একটু মারবে। শুধু মার খেলে তো স্কুলে যেতাম, কিন্তু রাজু স্যার বলেছে আজকে যদি বাড়ির কাজ আর পড়া দিতে না পারি তাহলে বাবাকে স্কুলে ডাকবে। আর এই কথাটা মা জানলে তো এখনই আমাকে কটা বসিয়ে দেবে। আমার তো খুব ভয় করছে আপু। দোষটা তো তোর। ঠিক মতো লেখাপড়া করলে কি হতো বলতো? পড়াশোনা রেখে দিনরাত খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকলে তো এরকমই হবে। শোন ভাই, আমরা গরিব মানুষ, আমাদের ভালো করে লেখাপড়া করতে হবে, আর বড় হয়ে ভালো কিছু করতে হবে। আমাদের বাবা মা আমাদের জন্য কত কষ্ট করছেন, তারা তো আমাদের কাছে কিছুই চান না বল, শুধু একটু ভালো রেজাল্টই চান। আমরা ভালো রেজাল্ট করলে তারা অনেক খুশি হন। তাই আমাদের এখন থেকে মন দিয়ে লেখাপড়া করতে হবে, বুঝেছিস? আমি প্রমিস করছি আপু, আর কোনোদিন এরকম ভুল হবে না। আমি কাল থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করব ইনশাল্লাহ। শুধু আজকের দিনটা কোনো মতে রেহাই পেলেই বাঁচি। কি ব্যাপারটা কি নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে? হ্যাঁ, দুজনকে পড়তে বলেছিলাম, পড়া বাদ দিয়ে গল্প করা শুরু করে দিয়েছে। কিসের এত গল্প তোমাদের শুনি? আসলে মা, ভাই বলছিল কি আজকে নাকি ওর শরীর খুব খারাপ লাগছে, তাই ও স্কুলে যাবে না। শরীর খারাপ লাগছে মানে? কি হয়েছে কি ওর? কিরে রাতুল, তোর কি হয়েছে দেখি তো। আসলে মা, আমার খুব জ্বর এসেছে, তাই স্কুলে যাব না। কই দেখি তো। ও মা, তোর কপাল তো একদমই ঠান্ডা। নিশ্চয়ই তুই পড়ায় ফাঁকি দিচ্ছিস, তাই না? দুদিন পর পর তোর পেট ব্যথা, জ্বর, এসব নাটক আমি আজকে বের করছি। দাঁড়া, লাঠিটাও কোথায় যেন রেখেছি। এই বলে রেহানা একটা লাঠি নিয়ে রাতুলকে মারতে চায়, আর অমনি তার দাদি সামনে চলে আসে। দাঁড়াও রেহানা, ছেলেটাকে আর মেরো না। মারলে কি আর সব সমস্যার সমাধান হয়ে যাবে বলো? তুমি যাও, আমি ওকে ঠিক বুঝিয়ে বলছি। মা, আপনি সবসময় ওকে কেন আশকারা দেন বলেন তো? আপনার জন্য ও মাথায় চড়েছে। এভাবে চলতে থাকলে তো আরো আশকারা পেয়ে যাবে, আর লেখাপড়ায় অনেক খারাপ করবে। তখন তার ভবিষ্যৎটা একেবারে নষ্ট হয়ে যাবে। আপনি কি সেটা চান বলুন তো? না না মা, আমি কখনোই এমনটা চাই না। তবে ওকে না মেরে বোঝাতে হবে। বাচ্চাদের অতিরিক্ত শাসন করতে নেই। রাতুল, আজ থেকে তুমি যদি লেখাপড়া না করো, তাহলে আমি নিজে রেহানাকে বলবো তোমাকে শাসন করতে। আজকের মতো তুমি স্কুলে চলে যাও। আজকে শুক্রবার মা, এমনিতেও স্কুল বন্ধ। আমি তো শুধুমাত্র ওদের অজুহাত দেখার জন্যই এই কথাটা বলিনি। রান্নাঘর থেকে শুনছিলাম সে তখন থেকে দুই ভাই বোন মিলে বুদ্ধি পাকাচ্ছে। বড়টা তো লেখাপড়া ভালোই করে, কিন্তু ছোট ভাইটাকে একদম পড়তে বসায় না। মিথ্যে কথা কেন বলছো মা? আমি তো নিজেই ভাইকে দেখে পড়তে বসালাম। প্রায় সময়ই আমি ওকে পড়াতে সাহায্য করি, আর তুমি অযথাই আমার দোষ দিচ্ছ।
ভাইকে একবার বকা শুরু করলে তার সাথে সাথে তুমি আমাকেও বকতে থাকো, দেখেছো দাদি? হয়েছে হয়েছে বুবু, এবার দুজনে পড়তে বসো। আজকে যেহেতু তোমাদের স্কুল বন্ধ, তাই আজকে আর স্কুলে যেতে হবে না। রাতুলকে টিচারের মারও খেতে হবে না। মন দিয়ে লেখাপড়া করো দাদু ভাই, বড় হয়ে তোমার বাবাকে সাহায্য করতে হবে তো, ভালো চাকরি করতে হবে, বাবা মার দেখাশোনা করতে হবে। তুমি ছেলে মানুষ, তোমার ওপর অনেক দায়িত্ব আছে, তাই মন দিয়ে লেখাপড়া করতে হবে। ঠিক আছে দাদি, আজ থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব। এভাবেই দিন চলতে থাকে। আর রাতুলও মনোযোগ দিয়ে লেখাপড়া করতে থাকে। একদিন, আপু, কাল তো স্কুলে বিজ্ঞান মেলা, তুমি কি বানাবে? আমি রকেট বানাবো, আর তুই? আমি যে কি বানাবো তা তো বুঝতেই পারছি না। তুমি আমাকে বলে দাও তো আপু, আমি কি বানাবো? তুই এক কাজ কর ভাই, নিজের বুদ্ধিমত্তা দিয়ে একটা ইউনিক কিছু বানিয়ে ফেল, তাহলে সবাই তোর আবিষ্কারকে সম্মান করবে। আর যদি নিজে না পারিস, তাহলে তোর বন্ধুদের সাথে মিলে কিছু একটা তৈরি করে নিস। ওরা তো সবাই অনলাইনে দেখে দেখে কি যেন বানাচ্ছে, আমাকে নিতেই চাইলো না। কিন্তু আমাদের তো আর অ্যান্ড্রয়েড ফোন নেই, আমি আবার কি দেখে বানাবো? বুঝেছি, আমাকেই একটা বুদ্ধি বের করতে হবে। এই বলে রাতুল বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করতে থাকে। তারপর সে ছাতা নিয়ে বাঁশ ঝাড়ে যায়। সেখান থেকে ছোট ছোট বাঁশ কেটে নিয়ে আসে। মিশে যেতাম গভীর জলে, আর বুঝতো তারপর না বাঁশ তো দিয়ে একটা বাঁশের অটো বানায়। তোমাদের সবার বানানো গাড়ি, মেশিন, রকেট, মিসাইল সব কিছুই তো অনলাইন থেকে দেখে দেখে বানানো। প্রতিবারই বিজ্ঞান মেলায় স্টুডেন্টরা এসব বানিয়ে নিয়ে আসে। তোমরা ইউনিক কিছু বানাতে পারো না? তোমরা ইউনিক কিছু না বানালে দেশের উন্নতি করবে কিভাবে? হ্যাঁ, এরপর থেকে কখনোই যেন কাউকে অনলাইন থেকে কপি করে কিছু বানাতে না দেখি। স্যার, আমি এই মিসাইলটা বানিয়েছি। এই মিসাইলটা বানাতে আমার 3 দিন সময় লেগে গেছে। দেখুন তো স্যার, কেমন হয়েছে? তুমিও তো সেই একই কাজ করেছো। বললাম তো, স্কুলের একটা ভালো পরিচিতি তৈরি করার জন্য তোমাদের সবাইকে নিজ থেকে কিছু আবিষ্কার করতে হবে। স্যার, আমি একটা বাঁশের অটো বানিয়েছি। এটা আমি নিজে থেকে বানিয়েছি, কারোর হেল্প নেইনি। আর বাঁশের অটোর ভেতরে আমি ব্যাটারিও সেট করেছি। অটোটি বাঁশের হওয়াতে এতে যাত্রীদের তেমন গরমও লাগবে না। এটা আরামদায়ক হবে, সাধারণ অটোর তুলনায় বেশি বাতাস লাগবে এবং মজবুত হবে। খুব একটা যন্ত্রের ব্যবহার না করলেও অটোটা দেখতে বেশ সুন্দর হয়েছে। মনে হচ্ছে সবুজ গাছগাছরা দিয়ে বানানো একটি অটো। তুমি যে নিজ বুদ্ধিতে এতটুকু করেছো, এটাই অনেক। সবাই রাতুলের জন্য করতালি দাও। আর রাতুলকে পুরস্কৃত করা হয়। এরপর থেকে রাতুল প্রায়ই অনেক জিনিসপত্র বানানোর চেষ্টা করতে থাকে। এভাবেই অনেক বছর কেটে যায়। বড় হয়ে রাতুল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় আর অনেক অ্যাপস বানাতে থাকে। তার দক্ষতার জন্য সে অনেক ভালো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পায়। রাতুলের এত ভালো অর্জন দেখে তার বাবা মা তো বেশ খুশি হয়। তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো বাবা মার শাসন আমাদের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তারা আমাদের শাসন করে বলেই আমরা সঠিক পথ বেছে নিতে পারি। তারা কখনোই আমাদের খারাপ চান না। তাই আমরা সব সময় বাবা মায়ের অনুগত থাকব। তারা বকাঝকা করলে তাদের সাথে খারাপ ব্যবহার করব না। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমার মতো তোমরা যদি তোমাদের বাবা মাকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও। আর কে কোথা থেকে গল্পটি দেখছো, তাদের সুন্দর নামগুলো কমেন্ট করে জানিয়ে দাও। রুকাইয়া আর তাসনিম ছিল দুই বান্ধবী। রুকাইয়া সবসময় তাসনিমদের বাড়িতে গিয়ে বসে থাকত। এই নিয়ে রুকাইয়ার মা রেহানা প্রায়ই তাকে বকাঝকা করত। কিন্তু রুকাইয়া কিছুতেই তার মায়ের কোনো কথা শুনত না। সে সব সময় তাসনিমের সাথে স্কুলে যেত, খেলা করত এবং পড়াশোনা করত। বাতাসের গতির সাথে সময়ও খুব দ্রুত চলে গেল। আর দুই বান্ধবী দেখতে দেখতে বেশ বড় হয়ে যায়। ঘড়িতে সময় দেখেছ কয়টা বাজে? তোমার সমস্যাটা কি রুকাইয়া? হ্যাঁ, বারবার করে নিষেধ করা সত্ত্বেও
মানুষের বাড়িতে গিয়ে বসে থাকো তুমি। এখনো কি তুমি ছোট আছো যে সব সময় গিয়ে